প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্যামিতিক আকৃতির গল্প শুনছিলাম। আমরা অভিজ্ঞতা 11 নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, মোহিত তুমি বলো তো, গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সঠিক হয়েছে। আমরা একটু দেখে আসি গত ক্লাসে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে গ্রিড পদ্ধতিতে অর্থাৎ গ্রাফ পদ্ধতিতে বিভিন্ন আকৃতির বস্তুগুলো পরিমাপ করেছিলাম। আমরা প্রথমে পরিমাপ করেছিলাম এরকম একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এগুলো পরিমাপ করেছি। পরিমাপ করে দেখেছি যে এগুলো সব প্রায় কাছাকাছি হয়। আমরা এই দুইটা বর্গেরই ক্ষেত্রফল নির্ণয় করেছি। আমরা দেখেছি যে এই দুইটার ক্ষেত্রফল প্রায় কাছাকাছি হয়। এরপর আমরা গ্রিড পদ্ধতিতে এরকম একটা পাতার ক্ষেত্রফল পরিমাপ করেছিলাম। পাতার ক্ষেত্রফলের যেগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে এগুলো হচ্ছে পূর্ণবর্গ ঘর দখল করেছে, এবং যেগুলো নীল কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে সেগুলো অর্ধবর্গ ঘর দখল করেছে, এটা মনে করেছি। আমাদের এখানে একক ছিল, এই প্রত্যেকটা বর্গঘর হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার করে। ফলে আমাদের পাতার যে ক্ষেত্রফলটা হয়েছে লাল কালি দিয়ে চিহ্নিত করা এরকম বর্গঘর ছিল হচ্ছে 23টি, এই জন্য 23 বর্গ সেন্টিমিটার, এবং নীল কালি দিয়ে চিহ্নিত করা পাতার অংশগুলো ছিল টোটালে 25টি। যেহেতু প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল আমরা ধরেছিলাম 1 বর্গ সেন্টিমিটার করে, তাহলে অর্ধেক বর্গ ঘর যেহেতু দখল করেছে, এই জন্য আমরা প্রত্যেকটা অর্ধবর্গ ঘরের ক্ষেত্রফল 0.5 বর্গ সেন্টিমিটার করে যদি হিসেব করি, তাহলে 25টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 12.5 বর্গ সেন্টিমিটার। আমরা এখন এই 23 আর 12.5 এই দুইটা যোগ করে পাতার ক্ষেত্রফলটা নির্ণয় করেছিলাম। তো আমরা যোগ করে 35.5 বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম। আমরা একটা কাজ দিয়েছিলাম তোমাদের, নিশ্চয়ই তোমরা হিসেব করে ফেলেছো। আমরা কোনটাতে ক্ষেত্রফল খুবই কাছাকাছি হয়েছে, যখন আমরা 2 সেন্টিমিটার করে প্রত্যেক বাহু ধরছিলাম তখন, নাকি 0.5 সেন্টিমিটার করে গ্রিডের প্রত্যেকটা ঘর 0.5 সেন্টিমিটার করে ধরেছিলাম, ওই সময় আমাদের ক্ষেত্রফলটা সঠিক হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এই বর্গের বাহুর দৈর্ঘ্য যত বড় ধরব, আমাদের ক্ষেত্রফল কিন্তু তত দূরে সরে যাবে, প্রকৃত ক্ষেত্রফল থেকে দূরে সরে যাবে। আমরা এই প্রত্যেক বর্গের এই বাহুর দৈর্ঘ্য যত ছোট ছোট ধরব, আমাদের ক্ষেত্রফল কিন্তু তত কাছাকাছি আসবে, প্রকৃত ক্ষেত্রফলের সবচেয়ে কাছাকাছি আসবে। এই কারণে আমাদের এই বর্গের বাহুর দৈর্ঘ্য 0.5 যদি ধরি, তাহলে আমাদের ক্ষেত্রফলটা আরও সঠিক হবে। তোমরা সিদ্ধান্ত দিয়েছো, থ্যাংক ইউ। আমরা ইলিশ মাছ, তারা মাছ এবং রয়্যাল বেঙ্গল টাইগার এগুলোর ক্ষেত্রফল গ্রিড পদ্ধতিতে পরিমাপ করতে দিয়েছিলাম তোমাদেরকে, নিশ্চয়ই তোমরা পরিমাপ করেছো। আমরা গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন তোমাদের প্রত্যেকেই একটু জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যাও, পাশাপাশি দুইজন দুইজন করে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যাও। তোমাদের জোড়ায় কাজ দেব, তোমরা দুইজনে মিলে চিন্তা করে এই সমস্যাটা সমাধান করবে। জোড়ায় ভাগ হয়েছে সবাই, না? ওকে, ঠিক আছে, চলো আমরা একটু সমস্যাটা দেখে নিই। আমাদের এখানে একটা কক্ষের চিত্র দিয়ে আছে। এই কক্ষটাতে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই এফ এরকম একটা কক্ষ। এই কক্ষের শ্রেণীকক্ষের ভিতরে এটুকু দেখছি যে আয়তাকার, উপরে একটা আছে, এটা যদিও ট্রাপিজিয়ামের মতো দেখতে, আমরা ট্রাপিজিয়ামই মনে করে নিলাম। এবং এইগুলোর দৈর্ঘ্য দিয়ে আছে, যেমন এই ইএফ সমান 21 একক দিয়ে আছে, ইডি ইকুয়াল টু 35 একক দিয়ে আছে, আবার একদম উপর থেকে নিচ পর্যন্ত এই উচ্চতা 28 একক দিয়ে আছে, এবং এবি দিয়ে আছে 14 একক। এখন তোমাকে এই চিত্র থেকে কিছু প্রশ্ন দেয়া হবে, সেই প্রশ্নগুলোর
সমাধান করতে হবে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করতে হবে। আমাদের এই শ্রেণীকক্ষটা ভিতরে এবং বাইরে যাই হোক না কেন আমরা পুরোটা টাইলস দিয়ে ঢেকে দিতে চাই। তাহলে কতগুলো টাইলস লাগবে? আমরা একটা টাইলসের এখানে এককও দেওয়া হয়েছে, এদিকে 7 একক এদিকে 7 একক, মানে 7 7 49 বর্গ একক সাইজের একটা টাইলস দেওয়া হচ্ছে। এখন আমরা এই শ্রেণীকক্ষে টাইলস দিয়ে মুড়তে মোট কতগুলো টাইলস লাগবে এটা তোমাদের হিসেব করে বের করতে হবে। তোমরা জোরে জোরে আলোচনা করে এই সমস্যাটা সমাধান করো। তোমরা কাজ করতে থাকো, আমি দেখি কে কি করছে কি না করছে। হ্যাঁ, অনেকেরই সমস্যা সমাধান করা হয়ে গিয়েছে। চলো আমরা একটু সমস্যাটা কিভাবে সমাধান করেছে রাকিবের মুখ থেকে শুনে। রাকিব, তুমি বলো কিভাবে সমস্যাটা সমাধান করেছো। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখে নিই। আমাদের এখানে আরেকটা সংকেত দেওয়া আছে, সেটা হচ্ছে এবি এবং ইডি রেখা পরস্পর সমান্তরাল। দেখো এখানে বলা আছে এবি আর ইডি হচ্ছে নিচে, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল এটা বলা আছে। ত্রিভুজ এবিএফ ও ত্রিভুজ বিসিএফ উভয়ের উচ্চতা কিন্তু সমান, এটা এঁকে নিতে পারো। আমাদের এখানে এবিএফ এবং বিএফসি অথবা বিসিএফ এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই, এটা এঁকে নিতে পারো। এটা আমাদের একটু হিন্টস দিয়ে দিয়েছে। আমাদের খতে যে প্রশ্নটা ছিল শ্রেণীকক্ষের মেঝের আনুপাতিক ছবিটি খাতায় আঁকতে হবে এবং প্রদত্ত আকারের কাগজের টাইলস তৈরি করে সেগুলোতে কতগুলো কাগজ লাগবে এগুলো হিসেব করতে হবে। তা আমরা কাগজের টাইলস আপাতত তৈরি করছি না, এখানে যে টাইলসটা আছে এই টাইলসের হিসেব করতে চাই। আচ্ছা, শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দেখো কতগুলো টাইলসের প্রয়োজন হচ্ছে। গ নাম্বারের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক এবং খ থেকে প্রাপ্ত ফলাফলের পার্থক্য থাকলে তার যৌক্তিকতা ব্যাখ্যা করো। আমরা কতে ক্ষেত্রফল বের করেছি, খতেও ক্ষেত্রফল বের করেছি, তবে এখানে ছবি এঁকে যেহেতু ক্ষেত্রফল বের করেছি কাজেই আমাদের পার্থক্য থাকতে পারে। আমরা এখানে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করছি, এখানে আপাতত একটা হিসেব করছি, এই কারণে পার্থক্য থাকতে পারে। তো আমরা ম্যাথমেটিক্যালি কি হিসেবটা করেছি চলো সেই হিসেবটা একটু দেখে নিই। আমাদের যে চিত্রটা দিয়েছিল শ্রেণীকক্ষটা ঠিক এরকম আকৃতির। তো আমাদের এখানে অনেকগুলো পার্ট রয়েছে, এই পার্টগুলো এক এক করে হিসাব করতে চাই। সবচেয়ে পরিচিত যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র সিডিইএফ, একটা আয়তক্ষেত্র। এই বাহু আর এই বাহু সমান, কাজে যেহেতু এটা সমান্তরাল এই কারণে এটা আয়তক্ষেত্র। আমরা এই আয়তাকার ঘরের ক্ষেত্রফল যদি পরিমাপ করতে চাই তাহলে কিভাবে পরিমাপ করব? সিডিইএফ একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ একক হবে। তা আমাদের এখানে দৈর্ঘ্য কত আছে? আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি যে 35 একক এবং প্রস্থ হচ্ছে 21 একক। কাজে আমাদের এই 35 আর 21 যদি গুণ করি তাহলে 735 এটা বর্গ একক হবে, যদিও আমাদের এখানে একক লেখা আছে, মিটার নেই, বর্গ একক হবে। ঠিক আছে, তাহলে আমরা এই আয়তক্ষেত্রটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা উপরের এই যে ত্রিভুজ, উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ রয়েছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করতে চাই। তো ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করতে হলে সাব্বির তুমি বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 অথবা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, একই কথা। চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের পরিমাপ করতে হয় তাহলে আমাদের একটা উচ্চতা অঙ্কন করে নিতে হবে। এই উচ্চতা আর এই উচ্চতা কিন্তু সমান। দেখো আমি ওখান থেকেই এইটা এদিকে নিয়ে আসলাম। আর এই ইএফ এটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এই পুরা যে উচ্চতাটা 28 একক, এই 28 এককের এই গ্রিন এই অংশটুকু কিন্তু 21 একক হবে।
তাহলে এটা যদি 21 একক হয় তাহলে আমাদের উপরের এই অংশটা কত একক হবে? আমরা খুব সহজেই এটা কিন্তু বিয়োগ করে বের করে নিতে পারবো, অর্থাৎ এই ত্রিভুজের এই উচ্চতাটা কত সেটা বের করে নিতে পারবো। যেহেতু সম্পূর্ণ অংশ দিয়ে আছে 28 একক, এই 28 একক থেকে আমরা এই 21 এককটুকু বাদ দিলে আমাদের এই উচ্চতাটুকু পেয়ে যাব। আর আমাদের এখানে যে দুইটা ত্রিভুজ আছে এবিএফ এবং বিসিএফ, এই দুইটা ত্রিভুজেরই কিন্তু উচ্চতা সমান। কাজেই আমাদের ত্রিভুজের উচ্চতা হবে এই 28 থেকে এই 21 বাদ, এই পুরা 28 থেকে এই গ্রিন কালারের 21টুকু বাদ দিলে আমাদের এই রেড কালারের এই দৈর্ঘ্যটুকু থাকবে। এটা হচ্ছে 7 মিটার। তো আমরা 28 থেকে 21 যদি বাদ দিই 7 মিটার হবে। কাজে আমাদের এই উচ্চতা কিন্তু 7 মিটার বা 7 একক। আমরা আবার একটু চিত্রটা অঙ্কন করে নিই। আমরা এখন উপরের যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তো আমাদের এখানে দুইটা ত্রিভুজ আছে, সেই সাথে দেখো আমাদের এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু সমান। দেখো এটাও যা এটাও ঠিক তাই। আমাদের এটা 35 একক হলে আমাদের এইটাও 35 একক হবে। ফার্স্ট আমরা বিসিএফ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পরিমাপ করতে চাই। ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রফল যদি পরিমাপ করতে চাই তাহলে এই ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো যে এই যে বিসিএফ এই ত্রিভুজের ভূমি এই 35 এককে এটা। কাজে আমরা এখানে ভূমির জায়গায় 35 একক বসিয়ে দেব। আর উচ্চতা এটা কিন্তু আগে আমরা 7 একক বের করেছি। কাজে 35 গুণ 7 ভাগ 2, আমরা 35-এর সাথে 7 ভাগ করে 35-এর সাথে 7 গুণ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 122.5 আসবে। এত বর্গ একক, ঠিক আছে? তো আমরা মিটার লিখে রেখেছি। এটা যদি দৈর্ঘ্যগুলো মিটারে হয় তাহলে বর্গ মিটার, যদি সেন্টিমিটারে হয় বর্গ সেন্টিমিটার। তো আমরা মনে করে নিলাম তো বর্গ মিটার আর কি। আমাদের আর একটা ত্রিভুজ ছিল, সেটা হচ্ছে এ বি এফ। এই দুইটা ত্রিভুজের উচ্চতা কিন্তু একই। আমরা ত্রিভুজের উচ্চতা নির্ণয় করা শিখেছি। আমি বলে দিলাম হচ্ছে এবি হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা কিভাবে নির্ণয় করব? আমাদের এই উচ্চতা নির্ণয় করতে হলে আমাদের এই বাহুটা এইদিকে বর্ধিত করে এই উচ্চতা নির্ণয় করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ত্রিভুজের উচ্চতা কিন্তু একই। এসিএফ এবং এবিএফ এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই। কাজেই এবিএফ এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমাদের এই ত্রিভুজের ভূমি কিন্তু 14 আর উচ্চতা 7, তাহলে 14 গুণ 7 ভাগ 2। আমরা 14-এর সাথে 7 গুণ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 49 বর্গমিটার বা বর্গ একক আসবে। আমরা এখানে যে 3টা পার্ট রয়েছে এই 3টা পার্টেরই ক্ষেত্রফল বের করে ফেলেছি। প্রথমে এখানে একটা আয়তক্ষেত্র ছিল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করেছি। এরপরে এসিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি এবং উপরের একটা ত্রিভুজ এবিএফ আছে এটারও ক্ষেত্রফল বের করেছি 49। এখন মোট ক্ষেত্রফল কত হবে? কক্ষটির মোট ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এই 3টা ক্ষেত্রফল আমাদেরকে যোগ করতে হবে। আমরা ক্ষেত্রফলগুলো একটু যোগ করি। প্রথমে যে আয়তক্ষেত্র পেয়েছিলাম সিডিইএফ এটার ক্ষেত্রফল, এরপর ত্রিভুজ বিএফসি বা বিসিএফ এর ক্ষেত্রফল এবং সর্বশেষ হচ্ছে এবিএফ এর ক্ষেত্রফল। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সিডিইএফ এর ক্ষেত্রফল আমরা বের করেছিলাম 735 বর্গ একক বা বর্গমিটার। তারপরে বিএফসি বা বিসিএফ এর ক্ষেত্রফল আমরা বের করেছিলাম 122.5 বর্গ একক বা বর্গমিটার এবং সর্বশেষ এবিএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছিলাম 49 বর্গ একক বা বর্গমিটার। আমরা এখন এই সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের ক্ষেত্রফল আসবে হচ্ছে 906.5 বর্গ একক বা বর্গমিটার। আমরা পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করলাম। এখন আমরা এই কক্ষটা টাইলস দিয়ে ঢেকে দিতে চাই, টাইলস দিয়ে মুড়ে দিতে চাই। তাহলে এক্ষেত্রে কতগুলো টাইলস লাগবে এটা আমাদের বের করতে বলেছিলেন। আমরা একটা টাইলসের ক্ষেত্রফল কত পেয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। এরকম একটা টাইলসের দৈর্ঘ্যের দিকে 7 একক, প্রস্থের দিকে 7 একক বর্গাকার টাইলস ছিল। এটার ক্ষেত্রফল হবে 7 গুণ 7,
অর্থাৎ 7 7 49। প্রতিটি টাইলসের ক্ষেত্রফল 7 × 7 বর্গ একক বা বর্গমিটার, 49 বর্গমিটার। এখন আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফলকে অর্থাৎ এই কক্ষের ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাহলে কতগুলো টাইলসের সংখ্যা এটা বের হয়ে যাবে। তাহলে টাইলস প্রয়োজন, এই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ভাগ টাইলসের ক্ষেত্রফল এত টি হবে। আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল এই 906.5কে যদি 49 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 18.5টি টাইলস লাগবে। এটাই হচ্ছে আমাদের সমাধান। একটা অনেক বড় কঠিন সমস্যা, সেটা আমরা সমাধান করেছি। তোমরা সবাই পেরেছো। আমরা আরেকটা একক কাজ তোমাদের দিয়ে করাতে চাও। তোমরা সবাই আবার জোড়া ভেঙে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হয়ে যাও। এখন তোমাদের প্রত্যেকের একক কাজ করতে হবে। আমাদের বেশ কয়েকটা একক কাজ রয়েছে, আমরা আজকে একটা একক কাজ করব, বাকি যে একক কাজগুলো রয়েছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথম বাহু 5 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু 12 সেন্টিমিটার এবং তৃতীয় বাহু 13 সেন্টিমিটার। এটা হচ্ছে তথ্য। ক নম্বর প্রশ্ন হচ্ছে এই তথ্য থেকে তোমাকে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু সমকোণী ত্রিভুজ, কাজে একটা কোণ সমকোণ আঁকাতে হবে। একটা বাহু নিতে হবে 5 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু নিতে হবে 12 সেন্টিমিটার এবং তৃতীয় বাহু এটা 13 সেন্টিমিটার নিতে হবে। এটা নিয়ে একটা চিত্র অঙ্কন করতে হবে। খ নম্বর হচ্ছে সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সমকোণিক শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ যে বিন্দুতে কোণ 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, সেই সমকোণিক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু অতিভুজের উপরে লম্ব দূরত্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমস্যাটা সমাধান শুরু করি। তোমরা সবাই আলাদা আলাদাভাবে এই সমস্যাটা সমাধান করো। আমি দেখি তোমরা কে কিভাবে সমাধান করছো। আচ্ছা, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সমাধান করে ফেলেছো। লাবিব, তুমি আসো, তুমি কিভাবে সমস্যাটা সমাধান করেছো সেটা একটু বর্ণনা করো আমাদেরকে। ওকে, লাবিব প্রথমে যে চিত্রটা অঙ্কন করেছে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে 5 সেন্টিমিটারের বাহু। যেহেতু 12 সেন্টিমিটার 5-এর দ্বিগুণের থেকেও বেশি, এ কারণে এদিক বরাবর সে 12 সেন্টিমিটার একটি বাহু নিয়েছে। আর যেহেতু ত্রিভুজ তৈরি করতে হবে, এই গ্রিন কালারের যেটা, এটা হচ্ছে 13 সেন্টিমিটারের বাহু। এভাবে লাবিব এই চিত্রটা অঙ্কন করেছে। আমাদের প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আনুপাতিক চিত্র অঙ্কন করো। আমাদের মাথায় রাখতে হবে কিন্তু এটা 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটার দ্বিগুণ থেকে একটু বেশি হবে। কিন্তু আমরা এই দুইটা বাহু যদি একটু পরিমাপ করে নিই তাহলে আমাদের এই কোণটা যদি 90 ডিগ্রি থাকে তাহলে অটোমেটিক্যালি এটাও 13 সেন্টিমিটার হবে। আমাদের এখানে চিত্রটাতে একটু ভুল আছে, এখানে তথ্য ভুল, এখানে 13 সেন্টিমিটার হবে, এটা 13 সেন্টিমিটার। তা আমরা সমকোণিক বিন্দু বি থেকে বিপরীত বাহু এসি এর উপর অঙ্কিত লম্ব, এটা একটু বিডি অঙ্কন করে নিই। এটা হচ্ছে সমকোণিক শীর্ষবিন্দু বি, এখান থেকে একটা লম্ব ডি অঙ্কন করি, এটা বিডি। আমাদের এই বিডিটা কিন্তু বের করতে বলেছে, আমাদের বিডিটা বের করতে হবে। আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করেছি। খ নাম্বার সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। চলো আমরা একটু দৈর্ঘ্যটা নির্ণয় করি। তো ফার্স্টে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করে নিই। ত্রিভুজ এবিসি এর দেখো, আমরা যদি এই বিসিটাকে ভূমি ধরি, এবি কিন্তু সেক্ষেত্রে উচ্চতা, যেটা এখানে সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, কাজে এটা হচ্ছে আমাদের উচ্চতা। কাজে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 যদি করি, এখানে ভূমি হচ্ছে 12, উচ্চতা 5, ভাগ 2 যদি করি তাহলে 5 × 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30 বর্গমিটার হবে। এটা বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে, এটা বর্গ সেন্টিমিটার। আমাদের এটা কিন্তু 13 হবে। হ্যাঁ, এটা 13 হবে।
এখন ত্রিভুজ এবিসি এর বলে দিলাম এসি হচ্ছে ভূমি। এসি যদি ভূমি হয়ে থাকে তাহলে এবিসি এর ক্ষেত্রফল হবে কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কিন্তু আমরা আগেই বের করেছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আগে আমরা বের করেছি 30 বর্গ সেন্টিমিটার। আর আমাদের এখানে ভূমি এসি আর উচ্চতা হচ্ছে বিডি ভাগ 2। আমরা এসিটাকে এই পাশে গুণ করে দিলাম। গুণ করলে আমাদের এই 30-এর সাথে যদি 2 গুণ হয় তাহলে 60 বর্গমিটার হয়ে যাবে। আমাদের এখানে উচ্চতা আসলে এখানে 13 হবে, আমাদের ভূমিটা 13 হবে, আমাদের সংখ্যাটাতে এখানে ভুল আছে, এখানে 13 হবে। এই 60কে ভাগ করতে হবে 13 দিয়ে, তাহলে 60 ভাগ 12 নয়, এখানে 13 হবে, তাহলে আমাদের বিডিটা পাবো। তাহলে 60 ভাগ 13, তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে ঠিক করে করবা। আমাদের এই উচ্চতা কিন্তু 60 ভাগ 13 হবে, যেহেতু আমাদের এখন ভূমি হচ্ছে এসি, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, আমাদের চিত্রটাতে ভুল আছে, এটা 12, এটা 13 সেন্টিমিটার হবে। 60কে আমরা 13 দিয়ে ভাগ করলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই উচ্চতা পরিমাণ, অর্থাৎ সমকোণিক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যে লম্ব বিডি, সেই বিডির পরিমাপটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেই দৈর্ঘ্যটা বের করতে পারবা। আমাদের আরও কিছু একক কাজ বাকি থেকে গেল, আমরা এই একক কাজগুলো পরবর্তী ক্লাসগুলোতে সমাধান করব। তোমরা ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।